আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য আমাদের ওয়ান শট ক্লাস চলছে। আজকে আমরা বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নের একটি ওয়ান শট ক্লাস তোমাদেরকে দিব। বিজ্ঞান থেকে আমরা তোমাদের জন্য মোট 85টা সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছি। প্রথমে যে 50টা আছে সেই 50টা হইল খুবই 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 গুরুত্বপূর্ণ, 99%। পরে যে 35টা আছে সেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ। তাহলে ইনশাল্লাহ যদি এই 85টা আমরা পড়তে পারি তাহলে আমাদের পরীক্ষায় সবই কমন আসবে ইনশাআল্লাহ, আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা জানি যে বিজ্ঞান আমাদের 8টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 8টিরই উত্তর দিতে হবে, প্রত্যেকটির নম্বর 2 করে। তো চলো আমরা শুরু করি সংক্ষিপ্ত প্রশ্নের ইয়েটা। 1 নম্বরে আছে উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে এমন দুইটি প্রাণীর নাম। উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে এমন দুইটি প্রাণীর নাম পাখি, মৌমাছি। উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম হলো পাখি ও মৌমাছি। 2 নম্বর, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লিখো। 5টি আসবে না, হয়তো বলবে পরিবেশ সংরক্ষণের 2টি উপায়, 3টি উপায়, এরকম বলবে। তাহলে 5টা শিখে থাকলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা, দৈনন্দিন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দেওয়া, বেশি বেশি গাছ লাগানো, জনসচেতনতা বৃদ্ধি। তো পরিবেশ সংরক্ষণের সব থেকে বড় যে উপায় সেটা কিন্তু জনসচেতনতা বৃদ্ধি, 5 নম্বরটাই, ঠিক আছে? তাহলে পরিবেশ সংরক্ষণ, পরিবেশ আমরা কিভাবে ঠিক রাখতে পারি? জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে, কলকারখানার বর্জ্য রাসায়নিক পদার্থ, তেল পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করে। ওকে। 3 নম্বর, বায়ু দূষণ কি? যে কোনো দূষণ মানে কি বাবা? দূষণটা হইল যখন তার স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হয়ে যায়। পানি দূষণ, যখন পানি ক্ষতিকর হয়ে যায় মানুষের জন্য। বায়ু দূষণ, যখন বায়ু মানুষের জন্য ক্ষতিকর হয়ে যায়। মাটি দূষণ, যখন মাটি মানুষ বা প্রাণী বা ফসল সব কিছুর জন্য ক্ষতিকর হয়ে যায়, মাটি দূষণ, ঠিক আছে? ওকে। তাহলে বায়ু দূষণ হলো বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা ধূলিকণা অথবা দুর্গন্ধ মিশ্রিত হওয়া। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। বায়ু দূষণের ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। এত বড় না লিখলেও হবে। বায়ু দূষণ কি? বায়ু দূষণ হলো বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা অথবা দুর্গন্ধ মিশ্রিত হওয়া, ঠিক আছে? যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। ওকে। পরিবেশ সংরক্ষণ বলতে কি বোঝায়? প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা মানে আমাদের প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, আলো, বাতাস, পানি, মাটি, সবগুলোতে প্রাকৃতিক সম্পদ, এগুলোর সুরক্ষা মানে যাতে ভালো থাকে এবং যথাযথ ব্যবহার যাতে করতে পারি, এটাই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পরিবেশে ক্ষতিকর ও বিষাক্ত পদার্থের মিশ্রণ রোধ করা যায়। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। আর আরেকটা জিনিস বলি, তোমরা যদি মনে করো যে স্যার আমি আমার মতো করে উত্তর লিখবো, অন্য কোনো বই গাইড সেখান থেকে করতে পারো, তোমরা শুধু প্রশ্নগুলো নিবা, নিয়ে তোমাদের মতো উত্তর লিখতে পারো। মাটি দূষণের 3টি কারণ। মাটি দূষণের 3টি কারণ হলো কৃষিকাজে জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, 2 কলকারখানার বর্জ্য রাসায়নিক পদার্থ, 3 গৃহস্থালির বর্জ্য। তো মাটি দূষণের কারণ কি? রাসায়নিক সার, কীটনাশক আর ওই বর্জ্য টর্জ্য, কলকারখানা হোক অথবা বাড়ির হোক। মাটি দূষণের 2টি কারণ, একই একই প্রশ্ন 2বার চলে আসছে, ঠিক আছে? রিপিট হয়ে গেছে। পানি চক্র কি? যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় উৎসে ফিরে আসে, তাই পানি চক্র। চক্রটা কি? কোনো কিছু থেকে মনে করো চক্রটা কি? মনে করো যে এইখানে এইখানে হলো, এইখানে একটা জিনিস আছে, সেটা এই চারিদিকে ভ্রমণ করে করে আবার এইখানে চলে আসতেছে, এটা হচ্ছে কি বাবা? পানি চক্র। এটা কি? পানি চক্র। চক্র মানে যে জায়গায় থেকে শুরু সেই জায়গাতেই আসে, আবার মিলিত হচ্ছে। মনে করো যে পুকুর থেকে পানি, পুকুরে পানি আছে বা নদীতে পানি আছে, সমুদ্রে পানি আছে, তো সূর্যের তাপে সেটা কি হচ্ছে? বাষ্প হয়ে যাচ্ছে। বাষ্প থেকে সেটা কি হয়ে যাচ্ছে?
মেঘে পরিণত হচ্ছে, মেঘ থেকে সেটা আবার বৃষ্টি হয়ে পুকুর, নদী বা সমুদ্রে চলে আসছে। তাহলে ছিল প্রথমে পুকুর বা সমুদ্র, নদী এখানে, তারপর আবার ঘুরে ফিরে আবার সেখানেই চলে আসছে। এটা হলো চক্র। ওকে, দুটি পানিবাহিত রোগের নাম হলো কলেরা, ডায়রিয়া। পানিবাহিত রোগের নাম কলেরা, ডায়রিয়া। পানি বিশুদ্ধকরণের দুটি প্রক্রিয়ার নাম হলো থিতানো, ফুটানো। থিতানো, ফুটানো। বায়ু বা বায়ু প্রবাহের তিনটি ব্যবহার। একটা বায়ু, একটা বায়ু প্রবাহ, দুই জিনিস কিন্তু। বায়ু প্রবাহের ব্যবহার একরকম, বায়ুর ব্যবহার একরকম। বায়ু প্রবাহ মানে কি, যে বায়ুটা চলমান, চলছে, সেটার ব্যবহার একরকম, সেটা দিয়ে পালতোলা নৌকা চলে, আবার তোমার ওই যে উইন্ড মিল ঘুরে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এটা হলো বায়ু প্রবাহ। আর বায়ুর ব্যবহার কি, ওই যে সাইকেল, মোটরসাইকেল, গাড়ির টায়ারে ব্যবহার করা হয়। ওকে, তাহলে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহ ব্যবহার করে। কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার হয়। এটা কিন্তু বায়ু প্রবাহ, বায়ু না, কিন্তু বায়ু না, বায়ু প্রবাহের তিনটি ব্যবহার। ঠিক আছে, বায়ু প্রবাহের তিনটি ব্যবহার। ওকে, বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে? বায়ুর কার্বন ডাই অক্সাইড উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে, কারণ কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে আগুন জ্বলতে পারে না, তাই অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুটি ক্ষতিকর প্রভাব, অথবা বায়ু দূষণের ফলে কোন রোগগুলো হয় সেটা। মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুটি ক্ষতিকর প্রভাব হলো ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, মানে শ্বাস নেওয়া যায় না, আর ফুসফুসে কি হয়, ক্যান্সার হয়। তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া, মানে তাপ যে সঞ্চালন হয় তার তিনটি প্রক্রিয়া: পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিবহন, পরিচলন, বিকিরণ। তো এখানে একটা জিনিস দেখো, বিজ্ঞানেরও কিন্তু শূন্যস্থান, বহুনির্বাচনী, সংক্ষিপ্ত একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, অনেকগুলো আমরা গত 2 দিন পড়েছি অথবা আজকে পড়ছি, নতুন কিছু আছে, আবার পুরাতন অনেক কিছু আছে যেগুলো শূন্যস্থান এবং বহুনির্বাচনীতে পড়েছি। পরমাণু কি? পদার্থের প্রতিটি অণুতে অণুর চেয়ে ক্ষুদ্র এক বা একাধিক কণা থাকে, যাদের বলা হয় পরমাণু। পদার্থের প্রতিটি অণুতে অণুর চেয়েও ক্ষুদ্র এক বা একাধিক কণা থাকে, যাদের বলা হয় পরমাণু। অন্য সংজ্ঞাও আছে, নিজের মতো করে লিখতে পারো। শক্তির 5টি রূপের নাম। শক্তির 5টি রূপের নাম: বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি ও তাপ শক্তি। শক্তির 5টি রূপের নাম: বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি। ভাত রান্না করার সময় তাপ কিভাবে সঞ্চালিত হয়? আমরা যখন ভাত রান্না করি তখন পাত্রে থাকা পানির মধ্যে তাপ স্থানান্তর হয়, মানে তাপটা প্রথমে পানির মধ্যে স্থানান্তরিত হয়, নিচ থেকে তাপ দিলে পানির মধ্যে যায় তাপ। নিচের উত্তপ্ত পানি হালকা হয়ে ওপরে ওঠে, আর ওপরের ঠান্ডা পানি নিচে নেমে আসে। এভাবে পরিচলন প্রক্রিয়ায় তাপ পাত্রে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং ভাত রান্না হয়। মানে আমরা পানি যেভাবে ফোটাই, পানি গরম করলে যেরকম প্রক্রিয়া হয়, ওই একই প্রক্রিয়া চলমান থাকে এবং সেখানে ভাত হয়। যখন আমাদের পাত্রের নিচে তাপ যায় তখন নিচের পানিগুলো গরম হয়ে ওপরে উঠে এবং ওপরের ঠান্ডা পানি নিচে চলে যায়। এই যে যাচ্ছে, একটা ওপরে উঠছে নিচে নামছে, ওপরে উঠছে নিচে নামছে, এই প্রক্রিয়াকে আমরা বলি কি, পানি ফুটছে, তাই না? আমরা দেখে বলি হ্যাঁ পানি ফুটছে, ফুটন্ত গরম পানি। কৃত্রিম রং ব্যবহার করা হয় এমন 3টি খাবারের নাম হলো মিষ্টি, জেলি, আইসক্রিম। ঠিক আছে, কৃত্রিম রং ব্যবহার করা হয় মিষ্টি, জেলি, আইসক্রিম, চকলেট। এই যে আবার চলে আসছে, ডাবল হয়ে গেছে। কৃত্রিম রং মিশ্রিত 2টি খাবারের নাম চকলেট, আইসক্রিম। ওকে, সুষম খাদ্য গ্রহণের 2টি প্রয়োজনীয়তা। সুষম খাদ্য গ্রহণের 2টি প্রয়োজনীয়তা হলো শরীর সুস্থ ও সবল রাখে, শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে। সুষম খাদ্য না খাইলে, মনে করো একটা মানুষ প্রত্যেকদিন শুধু বিরিয়ানিই খায়, দেখবা ও মোটা হয়ে গেছে, ও কাজ করতে পারে না, অলসতা লাগে। ঠিক আছে, তাহলে সুষম খাদ্য মানে কি, খাদ্যের প্রত্যেকটি উপাদান মানে নির্দিষ্ট পরিমাণে থাকবে, যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকু খাবে, এবং প্রত্যেকটা উপাদানই খাইতে হবে। তুমি খাচ্ছ শুধু, মনে করো ভিটামিনই খাচ্ছ, ভিটামিন খাচ্ছ, তুমি প্রোটিন খাচ্ছ না, সমস্যা হবে। এই যে হাড়, এই যে পেশি টেশি, এগুলো গঠন হবে না। ওকে, কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার 5টি উপায়। সংক্রামক রোগ, ওকে, সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি পান করা, হাত জীবাণুমুক্ত রাখা, হাঁচি কাশির সময় টিস্যু রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সংক্রামক রোগ মানে যেগুলো একজনের থেকে আরেকজনের ছড়াইতে পারে। ঠিক আছে, তো এটা প্রতিরোধ,
প্রতিরোধ, মানে রোগ হওয়ার আগে আমরা কিভাবে প্রোটেকশন নিতে পারি, রোগ যাতে না হয়, ঠিক আছে, সেটা হলো প্রতিরোধ। দেখবা এই যে করোনা গেছে, তোমাদের তো মনে নাই, অথবা তোমরা একটু খেয়াল করে দেখবা যে বাড়িতে অনেক সদস্যের মধ্যে কিছু সদস্য খুব সহজে অসুস্থ হয়ে পড়ে, কিছু সদস্য অসুস্থ হয় না, তার মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তো ওদেরকে কি করতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি করতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত নিরাপদ পানি পান করতে হবে, হাত জীবাণুমুক্ত রাখতে হবে, এগুলো। দুইটি ছোঁয়াচে রোগের নাম বলো, এই যে এখন হচ্ছে কিন্তু হাম ইবোলা, হাম আর ইবোলা দুইটা ছোঁয়াচে রোগ এখন কিন্তু খুব পরিমাণ হচ্ছে এবং এটার জন্য বাচ্চা শিশুরা মারা যাচ্ছে। কোন মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়, এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। কোন মশা, এডিস মশা, এডিস মশা। ওকে, ডেঙ্গু প্রতিরোধের দুইটি উপায়। এডিস মশার আবাসস্থল যেমন ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, টায়ার ইত্যাদিতে পানি জমতে দেওয়া যাবে না। এডিস মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি টানিয়ে ঘুমাইতে হবে, মানে যেখানে সেখানে যাতে পানি না জমে থাকে সেটা দেখতে হবে আর মশারি টাঙাইতে হবে। ওপরে কিন্তু একটু লিখে নিবে, এইভাবে আগে লিখে নিবে যে ডেঙ্গু প্রতিরোধের দুইটি উপায় নিচে লেখা হইল, তারপরে 1 2 দিয়ে লিখবা, ঠিক আছে। দিন ও রাত কি কারণে হয়, দিন ও রাত হয় হলো আহ্নিক গতির কারণে, পৃথিবীর আহ্নিক গতির কারণে। আহ্নিক গতি কি, পৃথিবী নিজ অক্ষে যে ঘোরে সেটাকে আহ্নিক গতি বলে। দিন ও রাত হয় আহ্নিক গতির কারণে, আর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়, ঋতু হয়। পৃথিবীর 2 ধরনের গতি কি কি, পৃথিবীর 2 ধরনের গতি হলো আহ্নিক গতি ও বার্ষিক গতি, আহ্নিক গতি ও বার্ষিক গতি। ছায়াপথ কাকে বলে, ছায়াপথ হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। স্যার এরিংটনের মতে প্রতি ছায়াপথে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে, 10 সহস্র কোটি, 10,000 কোটি। সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্ভুক্ত তার নাম আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে, গ্যালাক্সি যেটাকে বলি আমরা। ছায়াপথ আমরা তো ইংরেজি ভালো বুঝি, গ্যালাক্সি, ঠিক আছে, ছায়াপথ মানে কি, গ্যালাক্সি। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন, গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, এই সময় উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। যেদিকে হেলে থাকে সূর্যের দিকে সেদিকে কি গরম হয়। ওকে, তাহলে পৃথিবী, এই যে গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে, এই সময় উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। গ্যালাক্সি কাকে বলে, সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল একটি সমাবেশ গঠিত হয় তাকে গ্যালাক্সি বলে। গ্যালাক্সি হলো গ্রহ নক্ষত্রের একটি বিশাল বৃহৎ দল। এই যে ছায়াপথ কাকে বলে, গ্যালাক্সি কাকে বলে, দুইটা একই, ঠিক আছে। ছায়াপথ কাকে বলে, গ্যালাক্সি কাকে বলে, দুইটা একই, যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হবে, দুইটা একই। ছায়াপথ গ্যালাক্সি দুইটা একই, দুইটা সংজ্ঞার মধ্যে যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি দিবা। ওকে, পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে কত সময় লাগে, সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা, 365 দিন 6 ঘন্টা। প্রযুক্তি কাকে বলে, প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি ব্যবহার করে মানুষ জীবনের মান উন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতি উদ্ভাবন করে। যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে যে ধারণা ও জ্ঞান অর্জন করেছেন তা কাজে লাগিয়েছেন ফ্রিজ, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে। এতটুক না লিখলেও হবে, প্রযুক্তি কাকে বলে বা প্রযুক্তি কি সে ততটুক লিখলেও হবে। প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি ব্যবহার করে মানুষ জীবনের মান উন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতি উদ্ভাবন করে, এতটুক লিখলেও হবে। এই যে যেমনের আগ পর্যন্ত লিখলেও হবে, কেউ যদি বড় করে লিখতে চাও লিখতে পারো। জৈব প্রযুক্তি কাকে বলে, ওকে, মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। এই প্রযুক্তি আমাদেরকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে। হাইব্রিড জিনিস উৎপাদন করা হয়, ঠিক আছে। দুইটা সার্চ ইঞ্জিনের নাম হলো গুগল, ইয়াহু, যেখানে গিয়ে আমরা সার্চ করি কোনো কিছু, গুগল, ইয়াহু। ওকে, গুগল, ইয়াহু যেভাবে আছে সেভাবে লিখবে ইংরেজিতেও। তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয় এমন দুটি প্রযুক্তির নাম হলো পেন ড্রাইভ, মেমোরি কার্ড। তথ্য সংরক্ষণ করা হয় পেন ড্রাইভ, মেমোরি কার্ড।
আইসিটি এর পূর্ণরূপ কি? আইসিটি এর পূর্ণরূপ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইংরেজিটা মুখস্থ করবা। কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়? গতদিনও বলা হয়েছে, দিনে স্থলভাগের বায়ু গরম হয়ে হালকা হয়ে ওপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। বাতাস গরম হয়ে ওপরে উঠে চলে গেছে, পরে ওপরের বাতাস নিচের দিকে কি চাপ দিচ্ছে বা বাতাস নিচের দিকে দৌড়াচ্ছে, নিম্নচাপ সৃষ্টি হয়। ওকে, নিম্নচাপ কি? একই জিনিস, কোনো জায়গার তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়, ফলে বায়ুচাপ কমে যায়, এরকম অবস্থাকে নিম্নচাপ বলে। ঘূর্ণিঝড় হওয়ার দুইটা কারণ হইল নিম্নচাপের ফলে অত্যধিক গরমের ফলে, অত্যধিক গরমের ফলে নিম্নচাপ হয়, তার ফলে ঘূর্ণিঝড় হয়। ঠিক আছে, তাহলে অত্যধিক গরমের ফলে নিম্নচাপ হয় এবং তার ফলে কি হয়? ঘূর্ণিঝড় হয়। তো এখানে দুইটা কারণ বলেছে, আমরা একটা লিখবো নিম্নচাপের ফলে অত্যধিক গরমের ফলে। গ্রিন হাউস গ্যাস বলতে মানে কি বোঝায়, বা গ্রিন হাউস বলতে কি বোঝায়? গ্যাস না, গ্রিন হাউস বলতে কি বোঝায়? গ্রিন হাউস হলো শীত প্রধান দেশে কাঁচ বা প্লাস্টিকের তৈরি ঘর যা সূর্যের তাপ আটকে রাখে। গ্রিন হাউসটা কি? কাঁচের তৈরি ঘর যেখানে তাপ ঢুকবে কিন্তু বের হতে পারবে না, এটা হলো গ্রিন হাউস। তাপ ঢুকবে কিন্তু বের হতে পারবে না। তো শীত প্রধান দেশে তো ওদের গরম নাই, শীত প্রধান দেশ তোমার যেখানে বরফ পড়ে, সারা বছরই শীত। তো এত শীত যে তুমি মনে করো পানি ছুঁড়ে মারছো, পানি মাটিতে পড়ার আগে বরফ হয়ে যাবে, এরকম অবস্থা। গরম পানি, তাও ঠান্ডা পানি না। তাহলে ওইসব দেশে, আমাদের দেশে তোমার মনে হচ্ছে এখন গরমকাল, বাবা গরম ধরে রাখলে, আমরা তো দরজা জানলা বন্ধ করে রাখলেই বাঁচি না, গরম আটকে থাকে, তাই না? তাহলে আমরা মানে কাচের ঘর দিয়ে কি করবো, যে একটুও বাতাস বেরোতে পারবে না, খালি গরমই থাকবে। শীত প্রধান দেশে ওই গরমটাই ওদের প্রয়োজন। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি? যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযোগ্য সেগুলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, যেমন পানির স্রোত, যত ইচ্ছা ব্যবহার করো। আদমশুমারি কি? একটি নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে কোনো দেশের জনসংখ্যা হিসাব করার ব্যবস্থা, সাধারণত প্রতি 10 বছর পর পর করা হয়। তাহলে আদমশুমারি কাকে বলে? একটি নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে দেশের জনসংখ্যা হিসাব করা, মানে লোক গণনা করা, এটাকে আদমশুমারি বলে। মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার। তাহলে প্রথমে লিখে নিব এভাবে, মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম হইল রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার। পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির একটি প্রভাব। বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাদ্য উৎপাদন ও গবাদি পশু পালনের জন্য মানুষ বন উজাড় করে। তাহলে পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির একটি প্রভাব হইল বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাদ্য উৎপাদন ও গবাদি পশু পালনের জন্য মানুষ বন উজাড় করে। উজাড় করে মানে বন কেটে হয়তো এখানে ফসল ফলায়, ঘরবাড়ি করে। উইন্ডমিল কি? উইন্ডমিল হলো এক ধরনের চক্রাকার যন্ত্র যার সাহায্যে প্রবাহিত বায়ুকে কাজে লাগিয়ে পাখাযুক্ত ঢাকা ঘুরিয়ে ঢাকা না পাখাযুক্ত চাকা হবে, চাকা ঘুরিয়ে জেনারেটর দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে, তাহলে উইন্ডমিল কি? উইন্ডমিল হলো এক ধরনের চক্রাকার যন্ত্র যার সাহায্যে প্রবাহিত বায়ুকে কাজে লাগিয়ে পাখাযুক্ত চাকা ঘুরিয়ে জেনারেটর দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়। ওকে, তারপরে আছে কি? পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে, যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। তোমরা তো এখন ওইরকম বৃষ্টিপাত দেখতে পাও না, ওইরকম ঠান্ডা দেখতে পাও না। আমরা যখন ছোট ছিলাম 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে বৃষ্টি হয়েছে, টানা টিপ টিপ করে বৃষ্টি হয়েছে। আবার মনে করো যে কোনো রাতে ঘুমাইছি, রাতে বৃষ্টি শুরু হয়েছে, ঘুম থেকে উঠে দেখি যে পাশের পুকুর, ডোবা, ওই যে খাল, সব কিছু ভরে গেছে একদম। তারপরে আমাদের স্কুল ফিল্ড ছিল, আমাদের স্কুলে মাঠ ছিল, সকালে গিয়ে দেখি যে মাঠে মনে করো যে অনেক পানি, এত পানি আস্তে আস্তে পরে নামছে। 2 3 দিন 4 দিন 5 দিন বৃষ্টি হয়েছে, ঝোড়ো আবহাওয়া 3 4 দিন, এই নিম্নচাপ, মানে এখন যেটা ঝড় বলি আমরা, ওই 3 দিন 4 দিন 5 দিন সেরকম ভাবে বাতাস বইছে, তখন আমরা বলতাম বাতাস হচ্ছে, এত এত তোমার হলো বাতাস হইতো। আর এখন আমরা একটু বাতাস হলে বলি ঝড় উঠছে, তখন এগুলোকে আমরা ঝড় কি, এগুলোকে বলতাম নর্মাল বাতাস ছোটবেলায়। ঠিক আছে,
ওকে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। মানুষের দুইটি কর্মকাণ্ড লেখো যার ফলে জলবায়ুর পরিবর্তন হতে পারে। মানুষ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। জীবাশ্ম জ্বালানি ওই যে তেল, গ্যাস। বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের শোষণের হার কমে যাওয়া। ঠিক আছে, মানে দুইটা সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের এই যে গাড়ি বেড়ে যাচ্ছে, গাড়ি চলছে, গাড়ি চললে কার্বন নির্গত হয়, ধোঁয়া কার্বন নির্গত হয়। আবার জীবাশ্ম জ্বালানি পোড়ানো যে গ্যাস ট্যাস এগুলো আমাদের কার্বন নির্গত হচ্ছে। তো নির্গত তো হচ্ছে অনেক বেশি, কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে। উল্টা দিকে এটা যাতে ব্যালেন্স করা যায় সেই জন্য গাছ লাগানো লাগবে বেশি বেশি করে। কিন্তু আমাদের হচ্ছে কি, আমরা গাছ না লাগাই গাছ কাটছি। একদিকে কার্বন বেড়ে যাচ্ছে, অন্যদিকে গাছ কমে যাচ্ছে। তাহলে সমস্যা দুই দিক থেকেই হচ্ছে। কার্বন কার্বন এবং গাছ এইটা কি, কার্বন শোষণ করে নিবে কি গাছ। তাহলে একটা যাতে ব্যালেন্স থাকে, কিন্তু সেই ব্যালেন্সটা তো হচ্ছে না। একদিকে কার্বন বেড়ে যাচ্ছে, অন্যদিকে গাছ কমে যাচ্ছে। তাহলে কি এটা ব্যালেন্স তো হচ্ছেই না, উল্টা আরো সমস্যা তৈরি হচ্ছে। গ্রিন হাউস গ্যাসগুলো কি কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প। গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প। প্রাচীন প্রযুক্তির তিনটি উদাহরণ দাও। প্রাচীন প্রযুক্তির তিনটি উদাহরণ হলো গরুর গাড়ির লাঙ্গল, কোদাল। গরুর গাড়ির লাঙ্গল, কোদাল। আবহাওয়ার দুটি নিয়ামকের নাম হলো তাপমাত্রা, বায়ু প্রবাহ। আবহাওয়ার দুটি নিয়ামকের নাম হলো তাপমাত্রা, বায়ু প্রবাহ। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন সেগুলোর তিনটি নাম। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, খাদ্য। এটা মনে হয় একবার দেওয়া হয়েছে নাকি, দেখো। উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে এমন দুটি উপাদানের নাম লিখো। মানে খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন দুটি উপাদানের নাম কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো বা তাপ। তাহলে এই 50টা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আরো 35টা তোমাদেরকে দিয়েছি যেগুলো তোমাদেরকে পড়া উচিত। ওকে। 51 নম্বর, ঈগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি লিখো। ঈগল, ঘাস, সাপ, ব্যাঙ। আচ্ছা, ঘাস, ব্যাঙ। ব্যাঙ কি ঘাস খায়? খায় না তো, তারপরেও দিয়েছে। তারপর সাপ, তারপর ঈগল। একটা ব্যালেন্স করা লাগবে, ঠিক আছে? ঘাস, তারপর ব্যাঙ, তারপর সাপ, ঈগল। এখানে মনে হয় একটু ঘাসটা না হওয়ার কথা। যাই হোক, তাহলে একটু ব্যালেন্স করে দিও যে কে কাকে খায়, সেভাবে দিয়ে দিও। উদ্ভিদের তিনটি অংশের নাম লেখো যা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। কাণ্ড, শাখা, ফলমূল। কাণ্ড, শাখা, ফলমূল। আমরা বিশেষ করে উদ্ভিদের সবই খাই, সবই খাই, ঠিক আছে? শাক খাচ্ছি, শাকের কাণ্ড খাচ্ছি, পাতা টাতা সবই খাচ্ছি। মূল, ওই যে মূলা খাচ্ছি, গাজর খাচ্ছি, বিটরুট খাচ্ছি, ঠিক আছে? ওকে। পরিবেশ দূষণ বলতে কি বোঝায়? বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এ পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। 54 নম্বর, উচ্চস্বরে গান বাজানোর ফলে সৃষ্ট তিনটি সমস্যা লিখো। উচ্চস্বরে গান বাজালে কি হয়? শ্রবণ শক্তি হ্রাস পায়, মানে আমরা কানে কম শুনি। ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয়, কর্মক্ষমতা হ্রাস পায়। ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয়, কর্মক্ষমতা কি হয়? হ্রাস পায়। পানি দূষণের দুটি কারণ। পানি দূষণের দুটি কারণ হলো ময়লা আবর্জনা পানিতে ফেলা, পানিতে গবাদি পশুকে গোসল করানো বা কাপড় ধোয়া। আমরা এর আগে পড়েছি পানি দূষণের কারণ। পরিবেশ সংরক্ষণের প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। এটা আমরাও পড়েছি, রিপিট। অ্যাসিড বৃষ্টি কি? নাইট্রোজেন ও সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে অ্যাসিড যুক্ত করে, এই পানিকে অ্যাসিড বৃষ্টি বলে। কি বলছে? নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে পানিকে অ্যাসিড যুক্ত করে, এই পানিকে অ্যাসিড বৃষ্টি বলে। ওকে, পরে আছে অ্যাসিড বৃষ্টি কি জন্য হয়, লেখা আছে। পানির তিনটা অবস্থা হলো বরফ, পানি, জলীয় বাষ্প। বায়ু দূষণ প্রতিরোধের তিনটে উপায় হলো জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমানো, গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা ও গাছ লাগানো। অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকর দিক: জীব মারা যেতে পারে, মাটির উর্বরতা নষ্ট হতে পারে, ত্বকেরও ক্ষতি হতে পারে মানুষের, ঠিক আছে? অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকর দিক ডাবল হয়ে গেছে। অ্যাসিড বৃষ্টি কেন হয়? যানবাহন, কলকারখানা ও অন্যান্য কাজে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়। এইসব গ্যাস বায়ুর মাধ্যমে মেঘের সাথে মিশে যায় এবং অ্যাসিড বৃষ্টি তৈরি করে। অ্যাসিড বৃষ্টির ফলে জীবের বিভিন্ন
ধরনের ক্ষতি হতে পারে। তাহলে ওই যে ওপরে তোমাদের লেখা আছে না অ্যাসিড বৃষ্টি কাকে বলে বা অ্যাসিড বৃষ্টি কি, ওইখানে কিন্তু এটা লিখতে পারো যে অ্যাসিড বৃষ্টি কি, এখানে এটাও লিখতে পারো যে অ্যাসিড বৃষ্টি কেন হয়, এই জিনিসটা ওইখানে দিয়ে দিতে পারো, একই জিনিস। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি কি আর অ্যাসিড বৃষ্টি কেন হয় মোটামুটি একই জিনিস। পেট্রোল দিয়ে যখন মোটরসাইকেল চালানো হয় তখন শক্তির কিরূপ পরিবর্তন ঘটে? আল্লাহ, পেট্রোলের কথা বলাই যাবে না মোটরসাইকেলে। পেট্রোলে থাকে রাসায়নিক শক্তি। পেট্রোল দিয়ে যখন মোটরসাইকেল চালানো হয় তখন এই রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, ফলে মোটরসাইকেল চলতে থাকে ও তাপ উৎপন্ন করে। রাসায়নিক শক্তির তিনটি উৎসের নাম খাবার, জ্বালানি ও কয়লা। এখান থেকে রাসায়নিক শক্তি পাওয়া যায় কি কি থেকে? খাবার, জ্বালানি, কয়লা। ঠিক আছে। আলো কিভাবে সঞ্চালিত হয়? বিকিরণ প্রক্রিয়া বা বিকিরণ পদ্ধতিতে আলো সঞ্চালিত হয়। কারণ বিকিরণ প্রক্রিয়া কি, এটার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অণু কি? দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে পরমাণু গঠনকারী যে কণা তৈরি করে তাকে অণু বলে। দুটি অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে অক্সিজেনের একটি অণু গঠন করে। পদার্থ কাকে বলে? যার ওজন আছে, জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে, যেমন বায়ু, পানি ইত্যাদি। পদার্থ অসংখ্য ক্ষুদ্রতম কণা অর্থাৎ অণু দ্বারা গঠিত। শক্তির অপচয় রোধে তোমার একটি করণীয় লিখো। শক্তির অপচয় রোধে তোমার করণীয়, মানুষকে যে আর থাপড়াইতে পারবে না যে তুমি শক্তি অপচয় করছো। তোমার করণীয়, তুমি তোমার বাড়িতে অপ্রয়োজনীয়ভাবে যেসব বৈদ্যুতিক সুইচ দেওয়া থাকে, হয়তো ফ্যানের একটা রুমে কেউ নাই, ফ্যান চলছে, লাইট চলছে, সেগুলো তুমি বন্ধ করতে পারো। সুষম খাদ্য কি? সুষম খাদ্য বলতে এমন খাদ্যকে বুঝি যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি সঠিক পরিমাণে সরবরাহ করে। এতে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই 6টি উপাদান উপস্থিত থাকে। তাহলে কি কি? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। স্নেহ মানে কিন্তু চর্বি, বুঝছো? খাদ্য সংরক্ষণের 3টি বৈজ্ঞানিক পদ্ধতির নাম হলো ফ্রিজে সংরক্ষণ করা, হিমাগারে সংরক্ষণ, টিন বা বায়ুরোধী পাত্রে সংরক্ষণ। জাঙ্ক ফুড কোন ধরনের উপাদান অধিক মাত্রায় থাকে? জাঙ্ক ফুডে চর্বি, লবণ, চিনি ইত্যাদি ক্ষতিকর দ্রব্য অধিক মাত্রায় থাকে। কি কি থাকে? চর্বি, লবণ, চিনি। কেন কিডনি ও লিভার অকার্যকর হতে পারে? কার্বাইড জাতীয় ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে কিডনি ও লিভার অকার্যকর হতে পারে। কার্বাইড জাতীয় ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য মানে তোমার কৃত্রিম রঙও হতে পারে, এর মধ্যে থাকতে পারে জাঙ্ক ফুড খাইলে। জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুড হচ্ছে এক ধরনের কৃত্রিম খাদ্য যাতে চর্বি, লবণ, চিনি ইত্যাদি ক্ষতিকর দ্রব্যের আধিক্য থাকে। বায়ুবাহিত রোগ, যেটা বায়ুর মাধ্যমে ছড়ায় সেটা বায়ুবাহিত রোগ, যেটা পানির মাধ্যমে ছড়ায় পানিবাহিত রোগ। ঠিক আছে। তাহলে বায়ুবাহিত রোগ হলো সেসব রোগ যা হাঁচি, কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ার মাধ্যমে হয়ে থাকে, যেমন সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। হাঁচি কাশির সময় তুমি কি করবে? টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকবো, আর টিস্যু রুমাল না থাকলে এই যে এভাবে ঢাকবো। সংক্রামক রোগ সৃষ্টিকারী মানে সৃষ্টির জন্য দায়ী 2টি জীবাণুর নাম হলো ব্যাকটেরিয়া, ভাইরাস। গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘোরে। যেমন পৃথিবী একটি গ্রহ যা সূর্যকে কেন্দ্র করে ঘোরে, আর এখানে লেখা লাগবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। চাঁদ উপগ্রহ যা পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। চাঁদ একটি উপগ্রহ চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। এটা একটু লিখে নিও, গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। 3টি কৃষি প্রযুক্তির নাম হলো লাঙ্গল, সেচ পাম্প, ট্র্যাক্টর। প্রযুক্তি কি? প্রযুক্তির আগেও কিন্তু আমরা দেখেছি, প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে একটি পার্থক্য হলো আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। আবহাওয়া হলো সাময়িক আর জলবায়ু হলো দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিনের। বাংলাদেশের 2টি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো বন্যা, কালবৈশাখী। এখন ইদানিং ভূমিকম্প হচ্ছে, কিন্তু ভূমিকম্প ওইভাবে বলা যাবে না, কি আমাদের বন্যা এবং কালবৈশাখী।
কালবৈশাখী ঝড় কেন হয়? বাংলাদেশের গ্রীষ্মকালে স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার কারণে নিম্নচাপ তৈরি হয় এবং তার কারণে কালবৈশাখী ঝড় হয়। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা কি? সীমিত এবং একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা হলো সীমিত এবং একবার ব্যবহারে শেষ হয়ে যায়। মনে করো তেল, এই যে তেল, পেট্রোল, ডিজেল, এটা 1 লিটার নিচ্ছ, একটু পর শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি মনে করো যে বাতাসের কথা বলো, বাতাস তো শেষ হবে না। জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট দুটি সমস্যা। জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট দুটি সমস্যা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভূমি ইত্যাদির ঘাটতি দেখা দিচ্ছে। মানুষ সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে এখানে আমাদের 85টা বললেও মূলত কিন্তু আমাদের আরও 15টা মাইনাস হয়ে যাবে। তার মানে আমাদের 60টার মতো, 70টার মতো হয়তো বা তারও কম, 65-70টার মতো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, কারণ অনেকগুলো ডাবল আছে। তাহলে 60-65 এরকম সংক্ষিপ্ত প্রশ্ন। ইনশাল্লাহ এগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো এর মধ্যে থেকে কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।